হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র একটি গোষ্ঠী। গোষ্ঠীটি ইরানপন্থী হিসেবে পরিচিত। একসময় হিজবুল্লাহর সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন এই গোষ্ঠী আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু সেসব দিন পেছনে ফেলে নিজেদের নতুন করে সংগঠিত করেছে হিজবুল্লাহ। সাম্প্রতিক বছরগুলোতে নজিরবিহীন সামরিক ও গোয়েন্দা ধাক্কা কাটিয়ে পুনরায় নিজেদের সংগঠিত করতে শুরু করেছে গোষ্ঠীটি। 2024 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির সদর দপ্তর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ নেতারা নিহত হন। শুধু তাই নয়, যোগাযোগ মাধ্যমে সুনির্দিষ্ট সাইবার ও প্রযুক্তিগত অনুপ্রবেশের মাধ্যমে হাজার হাজার পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহর নেটওয়ার্কে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ইসরায়েল। ফলে এক পর্যায়ে গোষ্ঠীটির ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে এই শক্তি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। তবে চরম সংকটময় সেই পরিস্থিতিতে হিজবুল্লাহর বেঁচে যাওয়া কমান্ডারেরা ইলেকট্রনিক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে নতুন এক কৌশল গ্রহণ করেন। মুঠোফোনের পরিবর্তে মোটরসাইকেল ও স্কুটারে করে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহো এলাকায় একত্রিত হন তারা। বেকারি, ব্যাংক শাখা কিংবা সাধারণ দোকানের মতো জনবহুল স্থানে মুখোমুখি বৈঠক করে নতুন করে পুনরুদ্ধারের পরিকল্পনা সাজান শীর্ষ নেতৃত্ব। মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের মাধ্যমে জানা গেছে, এই গোপনীয় ও সরাসরি যোগাযোগের মাধ্যমেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলার প্রস্তুতি শুরু করে দলটি। খোলা চোখে দেখে মনে হতে পারে 15 মাসের যুদ্ধবিরতির সময় হিজবুল্লাহর সামরিক শাখা ক্রমে দুর্বল হয়ে পড়ছে। যদিও ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছিল, এ সময়ে প্রায় 3000 বিমান ও ড্রোন হামলা এবং গোলাবর্ষণ করা হয়। হিজবুল্লাহর বেশিরভাগ কমান্ডার এবং তাদের উত্তরসূরিদের হত্যার পর ইসরায়েল পরবর্তী স্তরের নেতৃত্বকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। এদিকে ইসরায়েলি সেনা ও ঠিকাদারি প্রতিষ্ঠান সীমান্তে 5টি সামরিক ঘাঁটি শক্তিশালী করে এবং সেগুলোর পরিসর বাড়ায়। সীমান্ত ঘেঁষা শিয়া অধ্যুষিত শহর ও গ্রামগুলো প্রায় পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। হিজবুল্লাহর একটি সূত্র জানায়, সীমান্ত এলাকা এখন ফুটবল মাঠের মতো সমতল। সেখানে একটি ভবনও দাঁড়িয়ে নেই কোনো বাড়ি কিংবা মসজিদ। এত কিছুর পরও হিজবুল্লাহর পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পাল্টা জবাব দেখা যায়নি। এতে অনেকের ধারণা হয় দলটি হয় অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, নয়তো প্রতিরোধ গড়ে তোলার সাহস নেই। তবে বাস্তবে হিজবুল্লাহ তাদের সামরিক কাঠামোর বড় ধরনের পুনর্গঠন চালাচ্ছিল। লক্ষ্য ছিল আবারও ইসরায়েলকে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করা। হিজবুল্লাহর দুটি সূত্র মিডল ইস্ট আইকে বলে, তাদের সামরিক শাখা আগের তুলনায় অতিরিক্ত বড় ও জটিল হয়ে পড়েছিল। এটি ছিল ধীরগতির, কার্যকরভাবে পরিচালনা করাটাও কঠিন ছিল। যুদ্ধ সেই দুর্বলতাকে আরও প্রকট করে তোলে। এমন পরিস্থিতি মোকাবেলায় ধাপে ধাপে পুরো সামরিক কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে 2023 সালের অক্টোবরের শুরু থেকেই ইসরায়েলের সীমিত পরিসরে হামলা চালানোর সিদ্ধান্তটি ছিল অত্যন্ত জটিল। হাসান নাসরুল্লাহর সেই একক বা সীমিত যুদ্ধ কৌশল শেষ পর্যন্ত পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেয়। কাসেম সুলাইমানির মৃত্যু এবং ইরানের পক্ষ থেকে সীমিত সমর্থনের বার্তা পাওয়ার পরও হিজবুল্লাহ দীর্ঘ সময় ধরে ইসরায়েলি বাহিনীকে উত্তর সীমান্তে আটকে রাখতে সক্ষম হয়। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের মতো মারাত্মক গোয়েন্দা ব্যর্থতা এবং বড় ধরনের নেতৃত্ব হারানোর পরও হিজবুল্লাহর এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের নানা কূটনৈতিক উদ্যোগের মাঝেও হিজবুল্লাহ নিজেদের সামরিক কাঠামো পুনর্গঠন এবং নতুন যুদ্ধকৌশল নিয়ে সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে। নিউজ ডেস্ক, মানবজমিন।